আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ভয়ের ঘন্টার ১৯তম এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি আরিফ। প্রিয় লিসেনার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে রক্ত হিম করা একটা ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার্স ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে। আর এই ঘটনাটি তিনি শুনেছিলেন তার দাদুর মুখ থেকে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করি ঘটনাটি শেষ পর্যন্ত আপনাকে হতাশ করবে না। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনাতে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সালটা ২০১২, ১ ডিসেম্বর মাসের কথা। আমার নাম সুনীল। আমি পেশায় একজন দাহকর্মী। আমি থাকতাম একটা সরকারি শ্মশানের দায়িত্বে। এখানে আমি ছাড়াও আমার সহকর্মী আর একজন আছে, যার নাম বিমল। আমি এই পেশায় আছি আজ প্রায় ১৫ বছর। মূলত আমার এই পেশা ছিল বাপ-দাদার থেকে পাওয়া। এই ১৫ বছর কর্মজীবনে অনেক ধরনের লাশের সৎকার করেছি নিজে হাতে। কত কান্না, কত অসহায়ত্ব দেখেছি নিজের দুচোখে, তার কোনো হিসাব নেই। ঠিক তেমনই একদিন রাতের কথা। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য। রাত তখন আনুমানিক ১২টা হবে। আমি আদো ঘুমের মাঝে হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ বাইরে থেকে কারোর ডাকাডাকির কারণে আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। এরপর সে আমাকে ঘুম থেকে ডেকে জানায় কেউ একজন বাইরে আমাকে ডাকছে। আমি বিছানা থেকে উঠে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই এক ঝাপটা কুয়াশা এসে লাগলো আমার গায়ে। আমি ভালো করে চারিদিক তাকিয়ে দেখি কুয়াশায় চারিদিকটা ভরে উঠেছে। শীতের রাত, তার উপর আজ ঠান্ডাটাও পড়েছে অনেক বেশি। বিছানা থেকে ওঠার ইচ্ছা না থাকা সত্ত্বেও বারান্দায় এলাম। বারান্দাতে থাকা লাইট জ্বালিয়ে দেখি গেটের সামনে আমাদের থানার দুজন পুলিশ অফিসার আমাকে ডাকছে। আমি তাদের সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম এত রাতে আমার কাছে কি দরকারে এসেছেন তারা। তখন তারা আমাকে যা জানালেন সেটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। তারা জানালেন আমাকে এখনই শ্মশানে যেতে হবে এবং ইমার্জেন্সি একটা বেওয়ারিশ লাশের সৎকার করতে হবে। এ কথা শোনার পর আমি তাদেরকে জানালাম আমি এখন যেতে পারবো না। তাছাড়া আমার সহকারী বিমল আজ ছুটিতে আছে। এত রাতে একা একা সব কাজ গুছিয়ে আমার পক্ষে সম্ভব না করা। আসলে আমার কেন জানি আজ যেতে মন সায় দিচ্ছিল না, যার কারণে আরও কিছু কারণ দেখালাম আর বললাম সকাল হলেই করে দেব বাবু। এবার তারা আমাকে জানালেন লাশটা ৫-৬ দিন পানির নিচে ডোবা ছিল, যার কারণে সেটা আর রাখা সম্ভব হচ্ছে না। তার উপর থানার বড়বাবুর কড়া নির্দেশ এখনই এই লাশের সৎকার করতে হবে। সেখানে যাওয়ার হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে যেতে হবে। কিছুই করার নেই। একে তো সরকারি দায়িত্ব, তার উপর এই কাজে রাত বিরেত বলে কোনো কথা নেই। এ কাজ যখন তখন হতে পারে। সব কিছু শেষে আমি কোনো উপায় না পেয়ে তাদেরকে বললাম আমি একা তো এই কাজ করতে পারবো না। আমার সাথে কাজের সাহায্যের জন্য দুজন লোক দিলেই তবে আমি এই কাজটি করতে পারবো। তারাও আমার কথা মেনে নিয়ে লোক দেওয়ার জন্য সম্মতি জানিয়ে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে শ্মশানে আসতে, তারা গাড়িতে লাশ পাঠাচ্ছে। এখানে বলে রাখি আমার বাড়িটা ছিল শ্মশান থেকে বেশ কিছুটা দূরে। বাড়ি থেকে শ্মশানে হেঁটে যেতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগে। আমি এবার তাদেরকে যেতে বলে আমার স্ত্রীকে ডেকে সব কিছু বললাম আর তাকে জানালাম আমার আসতে ভোর হয়ে যাবে, তুমি দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। সব কিছু গুছিয়ে একটা সিগারেট ধরিয়ে কনকনে ঠান্ডা আর কুয়াশার ভেতর দিয়ে টর্চ মেরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শ্মশানের কাছে। শ্মশানটার কাছে আসতেই কুয়াশার মাঝে হালকা দূর থেকে দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে শ্মশানের মেন গেটটার সামনে। হেঁটে আর একটু কাছে আসতেই দেখলাম একটা অ্যাম্বুলেন্স আর থানার একটা জিপ গাড়ি দাঁড়িয়ে পুলিশরা অপেক্ষা করছে আমার জন্য। আমি কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করে শ্মশানের বিশাল গেটের তালা খুলে দিলাম। গেট খুলে অ্যাম্বুলেন্স আর জিপ গাড়িটা দুটোই ভিতরে ঢুকলো। শ্মশানটি ছিল মূলত একটা বিশাল ফাঁকা জায়গায়, যার চারিপাশে ছিল বিশাল বিশাল বট গাছে ঘেরা। আর এই বিশাল বিশাল বট গাছের কারণে দিনের বেলাতে সূর্য আলো পুরোপুরি নিচে নামতে পারত না। শ্মশানটির চিতাখোলার পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী,
জায়গাটা দিনের বেলাতেও এক প্রকার জনশূন্য থাকে, আর রাতের বেলাতেও বলার অপেক্ষা রাখে না কেমন থাকে। এবার আমিও হেঁটে হেঁটে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে শ্মশান ঘর খুলে আমার প্রয়োজনীয় কাজের জিনিস বের করলাম। সেগুলো বের করে পুলিশ বাবুদের দুজন আর হসপিটালের মর্গের ডোমকে ডাক দিয়ে গেলাম কাঠঘরের দিকে। সেখান থেকে কাঠ গুছিয়ে চিতাকোলার কাছে গিয়ে চিতা সাজাতে শুরু করলাম। চারিদিকে কুয়াশা তখন অনেক বেড়ে গিয়েছিল, সেই সাথে অনেক ঠান্ডার কারণে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। তার উপর শ্মশানে থাকা বৈদ্যুতিক বাল্বের আলো কম, যার কারণে কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছিল আমাদের। তারপরও একে একে শেষ করলাম প্রথম ধাপের চিতা সাজানোর কাজ। চিতা সাজানোর পর এবার অ্যাম্বুলেন্স থেকে লাশটা নামানোর পালা। আমি সহ ডোম এবং বাকিরা গেলাম অ্যাম্বুলেন্সটার দিকে লাশটা নামানোর জন্য। গাড়িতে উঠেই লাশের ব্যাগটা খুলতে গন্ধে আমার পেট পাকিয়ে বমি হয়ে যাওয়ার উপক্রম হলো। যেহেতু লাশটি 5-6 দিন পানিতে ডোবা ছিল, তাই পচে গলে গিয়ে গন্ধ হয়ে গিয়েছিল অনেক বেশি পচে যাওয়ার কারণে গাড়ির ভিতর সহ চারিদিকে তীব্র গন্ধে ভরে উঠেছিল। অনেক ধকল সহ্য করে সবাই মিলে লাশটি নামিয়ে রাখলাম মাটিতে। এরপর সনাতন ধর্ম অনুযায়ী সকল নিয়মকানুন মানা হলো। প্রথমে লাশটিকে শেষবারের মতো নদীর জলে স্নান করানো হলো। তারপর কপালে চন্দন, মুখে তুলসী পাতা এবং কিছুটা গঙ্গা জল দিয়ে তাকে সাদা কাপড় পরানো হলো। সব নিয়ম শেষে লাশটি চিতায় উঠিয়ে কাঠ সাজানো শেষ করা হলো। রাত তখন 1:30টা। মুখাগ্নি করা হলো। চারিদিকে শুনশান নীরবতা, কোথাও কেউ নেই আমরা কজন ছাড়া। শূন্য নীরবতার মাঝে আগুন আর কাঠের সাথে লাশ পোড়ার চটচট শব্দ হতে লাগলো। শব্দগুলো আস্তে আস্তে বাড়তেই থাকলো। সবেমাত্র 10 মিনিট হয়েছে চিতায় আগুন দেওয়া হলো। এরই মাঝে থানা থেকে ফোন আসায় ইমার্জেন্সি ডিউটির কারণে পুলিশ অফিসার দুজন আমাকে আর ডোমকে রেখে বাকিদেরকে নিয়ে চলে গেলেন। শ্মশানে তখন আমি, হসপিটালের ডোম, অ্যাম্বুলেন্স ড্রাইভার আর দুজন পুলিশ বাবু। সব কিছুই ঠিকঠাক চলছিল। এবার চিতার আগুনের কারণে কনকনে শীত মুহূর্তের ভিতর কমে গেল। চারিদিকে তখন হাড় মাংস পোড়ার গন্ধ আর শব্দ। সেই সাথে দূরে গ্রাম থেকে ভেসে আসছে শেয়ালের হুহু ডাক আর কুকুরের মায়াবী কান্নার শব্দ। আস্তে আস্তে দেহ পুড়তে থাকলো। রাত তখন প্রায় 3টে। দেহের প্রায় অনেক অংশই পুড়ে গিয়েছে, আর কিছু অংশ বাকি ছিল। এবার থানা থেকে ফোন এলো আমার সাথে থাকা পুলিশদের এখনই থানায় যেতে হবে। এবার পুলিশরা সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে সাথে নিয়ে তড়িঘড়ি করে থানার দিকে চলে গেল। যেতে যেতে বলল তারা কিছুক্ষণ পর আবারও ফিরে আসবে। আমার সাথে শ্মশানে রেখে গেল শুধু হসপিটালের সেই ডোমকে। শ্মশানে আমি তখন লাশ পোড়াচ্ছিলাম। ডোম আমাকে বলল তার অনেক ঘুম পাচ্ছে, সে ঘুমাবে। এটা বলে সে এবার পাশে থাকা বট গাছের নিচে গাঁথনি দেওয়া বসার জন্য একটা জায়গা আছে, সেখানে গিয়ে শুয়ে পড়ল। এরই বেশ কিছুক্ষণ পর শুরু হলো সেই অদ্ভুত ঘটনা। চিতার আগুন তখন প্রায় অল্প জ্বলছে। হঠাৎ আমি শুনতে পেলাম নদীর পাড়ে দূরে একটা বটগাছ আছে, সেই বটগাছের দিক থেকে চাপা একটা কান্নার শব্দ আসছে। শব্দটি শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ এত রাতে আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। তার উপর এখানে এই সময় কারোর থাকারও কথা না। কান্নাটি বেশ অনেকক্ষণ হতে দেখে আমি সেদিকে তাকাই দেখার জন্য যে কে কাঁদছে এত রাতে। সেদিকে তাকিয়ে কুয়াশার মাঝে আবছা দেখলাম গাছের নিচে মানুষের আকৃতির থেকে লম্বা কালো কিছু একটা দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে ওই জায়গায় অমন কিছু দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। সেই সাথে সেখানে কে আছে সেটা নিশ্চিত হওয়ার জন্য আমার কাছে থাকা টর্চের আলো ফেললাম সেদিকটাই। কিন্তু সেদিকে টর্চের আলো ফেলতেই আশ্চর্যজনকভাবে সেই কান্নাটি থেমে যায়, আর তার সাথে আলোতে দেখি সেখানে কিছুই নেই। গাছের নিচে পুরোপুরি ফাঁকা। এটা দেখার পর আমার কেমন ভয় আর সন্দেহ হতে লাগলো, যার ফলে আমি এবার আমার সাথে থাকা সেই ডোমকে ডাক দিলাম। আমার ডাক শুনে সে উঠে এলে আমি তাকে সব বিষয় বললাম, কিন্তু সে আমার কাছে এসব শুনে হেসে উড়িয়ে দিল আর আমাকে বলল, দাদা, এগুলো তোমার মনের ভুল। ওসব ভয়টয় বলতে কিছু নেই। তুমি কাজ শেষ করো তাড়াতাড়ি, আমি আর একটু ঘুমিয়ে নিই। এই বলে
সে আবার ঘুমিয়ে গেল। এর প্রায় 10 মিনিট পর আবারও আমি শুনতে পেলাম সেই কান্নার শব্দ। তবে অদ্ভুত ব্যাপার হলো, এবার কান্নাটি এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায়, অর্থাৎ শ্মশানের চারিদিকে হচ্ছে থেমে থেমে। সেই সাথে কান্নার শব্দের সাথে সাথে বড় বড় বটফল মাটিতে পড়ার মতো বিকট শব্দ হতে থাকলো এদিক সেদিক থেকে। এমন অদ্ভুত সব বিষয় দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম সে সময়। ভয় পেলেও আমি নিজেকে নিজেই সাহস দিয়ে সেটাকে মনের ভুল বলে আমার কাজ করছিলাম। এদিকে চিতার আগুন নিভে গিয়েছে, এখন শুধু লাল কয়লাগুলো জ্বলছে আর ধোঁয়া উঠছে সেই কয়লা থেকে। আমি কয়লা খোঁচানোর কাজ করছিলাম তখনও। এরপর হঠাৎ আমি শুনতে পাই আমার পিছন দিক থেকে কট কট করে কিছু একটা শব্দ হচ্ছে। সেই শব্দটা এমন ছিল যেন কোনো কুকুর মুখে হাড় নিয়ে চিবালে যেমন শব্দ হয়, ঠিক তেমনই। আবারও নতুন শব্দ শুনে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। অন্ধকারের মাঝে শব্দটা আমি স্পষ্ট শুনতে পারছিলাম। পিছনে আবার কিসের শব্দ হচ্ছে সেটা দেখার জন্য অনেকটা কৌতূহল আর সাহস নিয়ে পিছনে ঘুরে টর্চ লাইট মারলাম সেদিকে টর্চ মেরে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলাম। আমি দেখি আমারই থেকে বেশ কিছুটা দূরে আর একটা চিতাখোলা আছে, তার উপর বিচ্ছিরি চেহারার কালো কুৎসিত দেখতে অনেকটা মাঝারি গড়নের মানুষের মতো কিছু একটা সেখানে বসে চিতার পাশে পড়ে থাকা কয়লাগুলো 2 হাত দিয়ে কটমট করে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি থাকতে না পেরে ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে পাশে ঘুমিয়ে থাকা সেই হসপিটালের ডোম উঠে আমার কাছে দৌড়ে এলো। এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। এবার যখন আমি ডোমকে আমার দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যের সব কিছু খুলে বলতে গেলাম, তখনই খেয়াল করলাম দূরে 2টো গাড়ি আসছে শ্মশানের দিকে। গাড়ি দুটো আসতেই দেখলাম পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সটি আবার এসেছে। তারা গাড়ি থেকে নেমে আমাকে ভয়ে কাঁপতে দেখে প্রশ্ন করে আমি এমন করছি কেন। তখন আমার দেখা সব দৃশ্যের কথা বললাম সবাইকে। আমার মুখে এসব কথা শুনে সবাই হেসে উড়িয়ে দিয়ে তাচ্ছিল্যস্বরে আমাকে বলল, রাতে ঘুম হয়নি বলে এসব ভুলভাল দেখছো, এগুলো তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না, এসব বাদ দিয়ে কাজ শেষ করো। এবার আমি চিতায় পানি ঢেলে ঠান্ডা করে দিলাম। তারপর সব কাজ শেষ করে তারা আমাকে আমার বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে পৌঁছে আমার স্ত্রীকে ডাক দিয়ে গরম পানি করতে বললাম। সে পানি গরম করে দিলে আমি স্নান করে শুয়ে পড়লাম। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু এরপর ঘটতে থাকে আমার সাথে অন্যরকম সব ঘটনা। সেদিন দিনের বেলায় আমি সব কিছু নর্মালি ভুলে গেলাম। রাত হতেই হঠাৎ আমার প্রচণ্ড জ্বর এলো। এত বেশি জ্বর এলো যে সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমার স্ত্রী আমাকে ওষুধ খাইয়ে দিল এবং আমাকে ঘুমাতে বলল। সেই দিন রাতের কথা, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আমার দেখা শ্মশানের সেই কুৎসিত চেহারার জিনিসটি আমাকে টেনে হিঁচড়ে চিতার দিকে নিয়ে যাচ্ছে। তার হাতে কয়লা, আর সে এক হাত দিয়ে কয়লা চিবিয়ে খাচ্ছে আর এক হাত দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে শ্মশানের মাঝে। এটা দেখে ভয়ে আমার ঘুম ভেঙে যায়। সে রাতটা আমি না ঘুমিয়েই কাটিয়ে দিই। এর পরের দিন রাতের কথা, আমি আর আমার স্ত্রী সবেমাত্র ঘুমিয়েছি। এর মাঝে হঠাৎ আমি এবং আমার স্ত্রী শুনতে পাই আমাদের বাড়ির জানালার পাশে সেই দিনের সেই কান্নার শব্দের মতো কেউ একজন করুণভাবে কান্না করছে। এটা শুনে আমার স্ত্রী ভয়ে ভয়ে বলল, দেখো কে যেন কাঁদছে। কান্নাটি শুনে আমি শুয়ে থাকা অবস্থায় জোরে জোরে বলে উঠলাম, কে ওখানে, কি চাই? আমি কথা বলার সাথে সাথেই সেই কান্নাটি থেমে গেল। কান্না থামার বেশ কিছুক্ষণ পর আমরা দুজনে একসাথে শুনি আমার ঘরের সামনে বারান্দায় কেউ একজন হাঁটাহাঁটি করছে। এত রাতে আর আমাদের বারান্দায় হাঁটার মতো তো কেউ নেই। এটা ভাবতেই ভয়ে বুকের ভিতর কেঁপে উঠল। আমি এবার জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলাম। এরই কিছুক্ষণ পর সব কিছু থেমে গেল। পরের দিন ঘুম থেকে উঠলাম। উঠে যেই পা নাড়িয়ে বিছানা থেকে নামতে যাব, ঠিক তখনই দেখি আমার বাম পা প্যারালাইজডের মতো হয়ে আছে। সেটা নড়াতে পারছিলাম না, কোনো প্রকার শক্তিও পাচ্ছিলাম না সেই পায়ে। আমার অবস্থা এভাবে খারাপ হতে দেখে আমার স্ত্রী আমাদের বাড়িতে একজন তান্ত্রিককে ডাকেন। এরপর তান্ত্রিক আসলে
সব কিছু শুনে সেদিন বিকালে বাড়িতে একটা যজ্ঞ করে এবং আমাকে ঝাড়ফুঁক করে। এগুলো করে সে চলে যায়। সে চলে যাওয়ার পর সে রাতের কথা এটি। আমি আবারও ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম সেই কুৎসিত জিনিসটি আমাকে বলছে, এটা শুনেই আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি বেশ চিন্তায় পড়ে যাই। সেই সাথে অনেক বেশি কষ্ট পেতে থাকি আমার এই অবস্থার জন্য। আমি এইসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাচ্ছিলাম, কারণ আমার আর এসব সহ্য হচ্ছিল না। পরের দিন সকালে আমার স্ত্রীকে রাতে দেখা স্বপ্নের কথা বললে সে আমাদের প্রতিবেশী একজন মুসলিম পরিবারের সাহায্য নিয়ে একজন বড় হুজুরকে ডাকেন আমাদের বাড়িতে। সেদিন সন্ধ্যার পর হুজুর আসলেন বাড়িতে। তিনি এসে আমার অবস্থা এমন দেখে আমার কাছ থেকে সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। এরপর হুজুর বেশ কিছুটা সময় নিয়ে কোরআন থেকে কী যেন পড়লেন আর আমার গায়ে ফু দিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, হুজুর যতবারই আমার গায়ে ফু দিচ্ছিলেন আমি ততবারই কেঁপে কেঁপে উঠছিলাম। আর ওই মুহূর্তে আমার অনুভব হচ্ছিল আমার শরীরটা কেমন হালকা হয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে আমার শরীরের ভার কিভাবে যেন কমে যাচ্ছিল। এক পর্যায়ে হুজুর ঝাড়ফুঁক করে এক বোতল পানি আর একটা তাবিজ দেন আমাকে, আর আমাকে বলে এগুলো ব্যবহার করতে। এরপর হুজুর বলে, সেদিন রাতে শ্মশানে আমি একটা খবিশ জিনের দেখা পেয়েছিলাম। মূলত এসব জিন শ্মশানসহ অন্যান্য জায়গায় থাকে মানুষকে ভয় আর কষ্ট দেওয়ার জন্য। সেই জিন সেদিন আমার পিছু নেয় আর আমাকে বিভিন্নভাবে ক্ষতি করে ভয় দেখাতে থাকে। এরপর হুজুরের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর থেকে আমার সাথে সমস্যাগুলো কমে যেতে লাগলো। আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। আমি আমার পায়ে আবারও শক্তি ফিরে পেলাম। পুরোপুরি সুস্থ হয়ে আমি আবারও আমার কর্মজীবনে ফিরলাম। এভাবে সব কিছুই স্বাভাবিকভাবে পরিচালনা করতে শুরু করলাম আবারও। এতগুলো বছর কেটে গেলেও সেই রাতের সেই ভয়ের দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। সেই রাতের কথা মনে পড়লে মুহূর্তের ভিতর আমি সেই ভয়ের মাঝে ফিরে যাই। প্রিয় লিসেনার্স, এই ছিল শ্মশানকর্মী সুনীলের সাথে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতার ঘটনা। ঘটনাটি পাঠিয়েছিলেন আমাদেরই একজন শ্রোতা হৃদয় মজুমদার, ইন্ডিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই, এত চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আশা করব পরবর্তীতে আপনার কাছ থেকে এমন রক্তহীন করা ঘটনা আমরা আরও পাব। আজকের এই এপিসোডের ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সেই সাথে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ঘটনার কোন অংশটি আপনাকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছে। সেই অনুভূতিটি আপনাদের থেকে জানতে চাই। এমন লোমহর্ষক সব বাস্তবিক ঘটনা শুনতে অবশ্যই ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এর পরের রহস্যময় ভয়টি আপনি মিস না করে ফেলেন। সেই সাথে আপনিও যদি আপনার কাছে থাকা ঘটনা সবার সাথে শেয়ার করতে চান, আর আপনি যদি চান আমি সেটা পড়ে শোনাই, তাহলে দেরি না করে এখনই লিখে পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো ভয়ের জগৎকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।